গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে, সংবিধানকে ভায়োলেট করে হয় নাই, ফলে সংবিধানে আছে এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি এখানে প্রকাশ্যে বলি, আমরা সকলে সংবিধান আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসেছেন। তারপর আপনি বলেছেন যে এই সংবিধান গত তিনটা নির্বাচনকে অবৈধ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ দিয়েছে। এই কথার সাথে আমি একমত না। এই সংবিধান দেয় নাই, ওই স্বৈরাচাররা এটা করেছে। এই সংবিধান আমি বলেছি এই সংবিধান নির্বাচন কমিশন, শুনেন, যে নির্বাচন পরিচালনা করবে এবং সরকার, যে আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এই কাজটা করতে যাবেন। বাংলাদেশের রাজনীতিবিদরা কি ভাবছে কি সেই ভারতীয় দালালি করে আবার রাজনীতি করা যাবে? সেই ভারতীয় সংবিধান মেনে বাংলার মানুষ চলবে? সেই ডক্টর কামাল হোসেন তো আগেই ভারতীয় বিক্রি করা ছিলেন, যার হাতে এই সংবিধান লেখা হয়েছিল। আজকে যখন সংবিধান বাতিল করার মাধ্যমে রাষ্ট্রপতি চুপুকে বের করে দিয়ে নতুন রাষ্ট্রপতির কথা ভাবছে রাষ্ট্র যখন ভাবছে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা হত্যা করেছে, আমাদের মায়ের সন্তানদেরকে আহত করেছে, আমাদের তরুণ তরুণীদেরকে, আবার এই সংবিধানের দোহাই যখন সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দল থেকে, বিভিন্ন ছোটখাটো দল থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছে, বিভিন্ন কথায় দ্বিমত করা হচ্ছে, তখন আলী রিয়াজ স্যার একটু মনে হয় খেপে গিয়েছেন। খেপে গিয়ে শক্ত করেই বললেন যে এই সংবিধানের দোহাই দিলে তো আপনারাই এখানে আসতে পারতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকে জনাব প্রফেসর আলী রিয়াজ স্যার যখন বলেছেন যে এই সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধান করতে হবে, মানে সংশোধন করতে হবে, তখন গণ ফোরামের নেতা এটা নিয়ে খেপে গেছে। মানে এই সংবিধানে হাসিনা এতগুলো মানুষ খুন করলো, স্বৈরাচার হয়ে উঠলো, এই সংবিধানে চুপ্পুকে এখন পর্যন্ত সরানো যাচ্ছে না, এই সংবিধান নাকি পরিবর্তন করা মানে যাবে না, এরকম কথা বলতেছে এই গণফোরামের নেতা আলী রিয়াজ স্যার। যখন এই কথা বলেছে, গণফোরামের নেতা উঠে বলতেছে যে না না, এই সংবিধান হাসিনাকে স্বৈরাচার বানায়নি, এসে হ্যান এগুলো বলতেছে। তো প্রিয় দর্শক, এই গণফোরাম নেতাকে কঠিন ধোলাই করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাবো। বাংলাদেশ জামাত ইসলামের আজকের যে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে জামাতে ইসলামী যেগুলো প্রস্তাব করতেছে সবগুলো দলে সেগুলো মেনে নিচ্ছে। আজকে জামাতে ইসলামের নতুন একটা প্রস্তাব করেছে। কি সেই প্রস্তাব, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে যে রাষ্ট্রপতি কাছে যে প্রাণ ভিক্ষা চাওয়া হয় না, আপনারা দেখেননি জামাতে ইসলামের যতগুলো নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে, সবাইকে বলেছে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও। রাষ্ট্রপতি তো জীবন দেওয়ার মালিক না, রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইতে হবে? রাষ্ট্রপতি কি জীবন দিতে পারবে? ওরা বলে যে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও, রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেওয়ার কেউ নয়। তো দর্শক, এই বিষয় নিয়ে জামাতে ইসলামী প্রশ্ন করেছে এবং এটার মানে একটা সমাধান বের করেছে, সেটা কিন্তু ঐকমত্য কমিশন মেনে নিয়েছে। তো চলুন আমরা সর্বপ্রথম জামাতে ইসলামের ঐকমত্য কমিশনের বৈঠক শেষে যে প্রেস ব্রিফিং করেছে সেই ভিডিওটা একটু দেখে আসি। আজকে তো আমাদের ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি, সহসভাপতি, আমাদের মিটিংয়ের সভাপতি, তিনি বিস্তারিত কথা বলেছেন। আমরা প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আলোচনা করেছিলাম। আগে তো এটা একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যা ইচ্ছা তাই করতে পারতেন এবং আমাদের কাছে খুবই কিছু খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছিল। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এগুলো আপনারা জানেন, আমি ডিটেলস জানতে চাই না, কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেজন্য একটা বডি করা হয়েছে এবং সেই বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে, যে এইসব ক্রাইটেরিয়া মেনটেন করবে। তো রিয়াজ ভাই একটা পয়েন্ট আজকের আলোচনার সিদ্ধান্ত একটু মিস করে গেছে নিঃসন্দেহে, সেটা হচ্ছে আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি, জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি,
এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। সুতরাং কনসেন্ট কেন লাগবে? কারণ একজনের পিতা খুন হয়েছে, আরেকজন তো মাফ করার ইচ্ছা রাখে না, এটাকে একেবারেই পার্সোনাল। কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তার এটা পারবে। তো এটা আমরা কেন করলাম? এক হচ্ছে ইনসাফের বরখেলাপ, তাদের কনসার্ন না করে দাও। দুই হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতা আসতে চায় কম্পেনসেশনের মাধ্যমে, টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটু বেনিফিট করতে চায়, সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিওর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রে যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে আর সেই ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে। তো এটা আমি বলছি ইটস এ ভেরি নিউ ডাইমেনশন এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন। দীর্ঘ আলোচনা হয়েছে, নানা রকম প্রস্তাব আসছে। আমরা লিখিতভাবে এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ এবং এই মানুষ সংখ্যা আরও বাড়তে থাকবে। দূর দূরান্ত থেকে সুনামগঞ্জ থেকে বলেন বা আরও প্রত্যন্ত অঞ্চল আছে, আসতে মানুষের খুব কম। আর ঢাকায় এসে থাকা খাওয়া অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে ডাই থেকে। সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল, এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরও একটু নিয়ারার করা মানুষের কাছে। এখানে সমস্যাগুলো আসছিল, এই ব্যাপারে একটু একমত হয়নি যে দুর্গড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া, কিন্তু 2-3টা সমস্যার কথা আসছে। এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে, 2 বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কি, 3 বিচারের সুস্থ বিচার। আরেকটি ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা। তো সেখানে আসছে যে পোটেনশিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কিনা বা পাবো কিনা ইত্যাদি। কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি 5 গুণ বাড়াই দেব, তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে, মেধাবী লোক তো আছে এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে, আপগ্রেড করতে পারে। ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না। একজন বলছেন যে কক্সবাজারে 100 লয়ার আছে সিনিয়র, যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন। তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবল হয় তারা সেখানে করবেন, আরও কনসেন্ট্রেট করবেন। এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন, বেশি বিচারপতি নিয়োগ করেন, তার ট্রেন আপ করেন, ইফিসিয়েন্সি ডেভেলপ করেন, এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যথাযথ প্র্যাকটিস করতে পারছে, অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে। আই এম নট কনসার্নিং উইথ দ্য মানি অন অল দিস থিংস। মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে, তাহলে ডাক্তাররা যে আগে যেত না, একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায়, এখন তো যাচ্ছে ডাক্তাররা। কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে, এটা আমরা আর্গুমেন্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে। এই 2টি আজকে বড় অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্থায়ী বেঞ্চ, সার্কিট বেঞ্চ তো কোনো সমাধান না, কারণ সার্কিট বেঞ্চ অল্প সময়ের জন্য এক জায়গায় গিয়ে কিছু নির্ধারিত মামলাকে তারা হ্যান্ডেল করে, দ্যাট উইল সলভ দি প্রবলেম। সেই জন্য আমরা বলেছি এটা স্থায়ী বেঞ্চ হবে। স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জামাতে ইসলামের প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখলেন। এখন আপনাদের দেখাবো যে ওই গণফোরামের নেতাকে যে কঠিন ধোলাই করেছেন সৈয়দ মাসুক ভাই লন্ডন থেকে, তিনি সংবিধানকে পরিবর্তন করতে দিবে না বা চেঞ্জ করতে দিবে না, সংশোধন করতে দিবে না, তিনি খেপে গিয়েছেন। আলী রিয়াজ স্যারের সাথে তর্কে লিপ্ত হয়েছেন। আলী রিয়াজ স্যারও তাকে কড়া জবাব দিয়েছেন। তো এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। চলুন এখন সেই ভিডিওটা একটু দেখে আসি। সংবিধানের দোহাই দিবেন না, কারণ এই সংবিধান মেনে আমরাও ক্ষমতায় আসি নাই। প্রফেসর আলী রিয়াজ স্যার গতকালের সর্বদলীয় বৈঠকে এই কথা বললেন এবং তিনি ব্যাখ্যা দিলেন যে যদি সংবিধানই মানতেন তাহলে আপনারাও এখানে আসতে পারতেন না। সর্বদলীয় নেতাদেরকে জানিয়ে দিলেন এই জুলাইয়ের রক্ত
রক্ত, আর সেই রক্তের বদলায়, রক্তের বন্যায় দাঁড়িয়ে আমরা এখানে বসেছি। বারবার সংবিধানের দোহাই দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না। প্রিয় দর্শক, সেই কথাগুলাই বলেছেন প্রফেসর আলী রিয়াজ স্যার গতকালের। ওনার মুখ থেকে আমরা একটু বক্তব্য আপনাদেরকে তুলে ধরবো বাংলাদেশের একটি টেলিভিশন থেকে। ওনার মুখ থেকে বক্তব্যটার পরে গিয়ে আমি এই সংবিধান নিয়ে বিশ্লেষণটা শেষ করব। আজকে জুলাই মাসের 2 তারিখ, আমরা এখানে এসেছি কিভাবে? সংবিধানের মধ্যে দিয়ে আসি নাই। এই সংবিধানে আছে বলে এটা সমুন্নত রাখতে হবে, আমাদের মনে হয় মানসিকতা থেকে বেরোতে হবে। আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই। সংবিধান আপনি সংযোজন বলেন, সংশোধন বলেন, পরিমার্জন বলেন, পরিবর্তন বলেন, পুনর্লিখন বলেন। সেই কারণে আমরা এখানে এসেছি। আমরা এখানে বসে সংবিধান সংশোধন করছি না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি এই রক্তের উপর পাড়া দিয়ে এখানে এসে, যাতে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার তার জন্য প্রয়োজনীয় সংবিধান, আইন, প্রজ্ঞাপন যেগুলি আছে সেগুলি প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য, পরিকল্পনা করার জন্য, পথরেখা তৈরি করার জন্য। আদারওয়াইজ এখানে আপনারা যারা বলে আসছেন আদালতের হিসাবটা আমাদের হাতের কথা ভায়োলেট করিনি আমরা। গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে, সংবিধানকে ভায়োলেট করে হয় নাই, 7 কর ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে। ফলে সংবিধানে আছে, এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি বিনয়ের সাথে বলি, বেরোতে হবে। প্রিয় দর্শক, প্রফেসর আলী রিয়াজ স্যারের কাছ থেকে আপনারা কি শুনতে পেলেন? বাংলাদেশের রাজনীতিবিদরা কি ভাবছে কি সেই ভারতীয় দালালি করে আবার রাজনীতি করা যাবে? সেই ভারতীয় সংবিধান মেনে বাংলার মানুষ চলবে? সেই ডক্টর কামাল হোসেন তো আগেই ভারতীয় বিক্রি করা ছিলেন, যার হাতে এই সংবিধান লেখা হয়েছিল। আজকে যখন সংবিধান বাতিল করার মাধ্যমে রাষ্ট্রপতি চুপুকে বের করে দিয়ে নতুন রাষ্ট্রপতির কথা ভাবছে রাষ্ট্র যখন ভাবছে এই সংবিধানের মাধ্যমে শেখ হাসিনা হত্যা করেছে, আমাদের মায়ের সন্তানদেরকে আহত করেছে, আমাদের তরুণ তরুণীদেরকে, আবার এই সংবিধানের দোহাই যখন সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দল থেকে, বিভিন্ন ছোটখাটো দল থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছে, বিভিন্ন কথায় দ্বিমত করা হচ্ছে, তখন আলী রিয়াজ স্যার একটু মনে হয় খেপে গিয়েছেন। খেপে গিয়ে শক্ত করেই বললেন যে এই সংবিধানের দোহাই দিলে তো আপনারাই এখানে আসতে পারতেন না, আর এতগুলা মায়ের সন্তানের রক্ত যেত না, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে বসেছি। আবারও যদি সেই সংবিধানেরই দোহাই দেন, তাহলে আমরা এখান থেকে উত্তোলন করে আমরা বাংলাদেশকে কি উপহার দিতে পারবো? কেনই বা আমরা এসেছি? আমরা নিজেরাও তো এসেছি সংবিধানকে ভায়োলেট করে, সংবিধানকে পাশ কাটিয়ে আমরা নিজেরাও এখানে বসেছি। এবং যদি 24-এর গণ আন্দোলনের দিকে দেখেন, তাহলে গণ আন্দোলনটা কি সংবিধান মেনে হয়েছিল? সংবিধান মেনে কি কোনো নির্বাচিত সরকারকে দিল্লি পাঠিয়ে দেওয়া যায়? আর নির্বাচিত সরকার হলেই বা সে দিল্লি গেল কেন? এই সমস্ত কথাগুলাতে আজকে আমি দেখতে পেয়েছি যে পুরা মিটিং জুড়ে সকল রাজনৈতিক দলের নেতাদের চেহারাটা অনেকটা চুপসে গিয়েছে আলী রিয়াজ স্যারের এই যুক্তিতে এবং এই বক্তব্যে। এবং আলী রিয়াজ স্যারের আরেকটু বক্তব্য আপনাদের সাথে আমি শেয়ার করছি, যার পরিণতিতে আজকে দেখুন, সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে, 3 জন প্রধান নির্বাচন কমিশনার আটক হয়েছেন। ক্ষেত্র বিশেষে এমন ঘটনা ঘটেছে যেগুলো মোটেই প্রীতিকর নয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। কিন্তু জবাবদিহিতার জায়গাটাতে কোথায় আছে আপনার? জবাবদিহিতার জায়গা সংবিধানের মধ্যে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তখনই যেতে পারবেন যখন তারা দায়িত্বে আছেন। তারপরে যখন দায়িত্বের বাইরে চলে যাবেন, তখন তাদের এই কার্যক্রমের জন্য অন্য আইনের বিধানের মধ্যে দিয়ে তাদেরকে আটক করতে হচ্ছে। সেটা নাই সংবিধানে। ফলে এই মুহূর্তে যদি আমরা বারবার বলি সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে অনেক কিছু নাই। এটাও সত্য যে এই সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আপনারা আমার সাথে বিভিন্ন মত থাকতে পারে যে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি, কিন্তু এটা কোনো যুক্তির জায়গায় আমি মনে হচ্ছে না আমাদের কমিশন।
প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে 3 জন নির্বাচন কমিশনারকে আটক করা হয়েছে, তাও সংবিধানকে ভায়োলেট করেই করা হয়েছে। এটা সংবিধানে নাই যে এইরকম পদে যারা থাকে তাদেরকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে, তাদেরকে কোনোভাবে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। কারণ নির্বাচন কমিশনার একটি স্বাধীন নির্বাচন কমিশন। এই স্বাধীন নির্বাচন কমিশনের স্বাধীন চেয়ারম্যানদেরকে বা স্বাধীন নির্বাচন কমিশনার যারা থাকবে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার কোনো আইন বাংলাদেশের সংবিধানে নাই। তাহলে আপনার যে কোনো কুলাঙ্গারকে আপনি বসাইয়া দিবেন আর সেই কুলাঙ্গার আপনাকে পাশ করাইয়া দিবে, আপনি নির্বাচিত হয়ে যাবেন। তারপরে আর ওই কুলাঙ্গারের কোনো সমস্যা নাই। দায়িত্বে তার জন্য, এই দায়িত্ব পালনে তার ভুল ত্রুটি, তার অন্যায়, তার অপরাধের জন্য কোন ধরনের শাস্তি বর্তমান সংবিধানে নাই। আর ওই সংবিধানের দোহাই যারা দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে চান, রাষ্ট্রে যারা থাকতে চান, রাষ্ট্রে যারা আগামী নির্বাচনটাও দ্রুত গতিতে এই সংবিধানের আলোকে করে ফেলতে চান, তারা কি এই বিষয়গুলা দেখছেন কিনা? আজকে মানুষ কিন্তু অন্ধ না, জিএনজিরা কিন্তু অন্ধ না। আজকে যেই তরুণ, আপনার সন্তান, আমার সন্তান, যাদের বয়স 16, 18, 22, ওরা কিন্তু জিএনজি, ওরা কিন্তু এই যুগের সন্তান। এরা বহু অ্যাডভান্স দেখে, সামনে দেখে, ভবিষ্যৎ দেখে, এবং তারা দেখে বলেই তারা রক্ত দিতে পারে, তারা দেখে বলেই তারা জীবন দিতে পারে, তারা দেখে বলেই এখন দেখবেন সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে যেখানেই হয় সেখানেই তারা দাঁড়িয়ে যা, যেখানে হয় তারাই দাঁড়িয়ে যা। আমি আপনি কিন্তু পাশ কাটিয়ে চলে যাই, আমি আপনি না দেখার ভান করি অন্যায়কে, আমি আপনি ঘুষ দেওয়াটাকে জায়েজ মনে করি ঘুষ দিলেই আমার কাজটা সহজে হয়ে যাবে। ঘুষ দেওয়াটা আমার আপনার চরিত্রে, রক্তে মিশে গিয়েছে। কিন্তু জিএনজি যারা আমাদের ছোট ভাই বোন বা আমাদের সন্তানের বয়সের, তাদের ভিতরে কিন্তু ঘুষ আমি তোকে দেব কেন, আঙ্গুল দিয়ে তার চোখের সামনে এভাবে বলে, তোকে আমি ঘুষ দেব কেন, আমি এই দেশের নাগরিক, এই কাজটা আমার পাসপোর্ট আমাকে দিবি, তোকে আমি ঘুষ দেব কেন, আমার জন্ম সনদ আমাকে দিবি, তোকে আমি ঘুষ দেব কেন, আমার বাড়ির ট্যাক্স আমি দেব, তোকে আমি ঘুষ দেব কেন। এইভাবে ওরা যখন আঙ্গুল দেখান শুরু করেছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একদল ওই আঙ্গুলটা বুঝার মানুষ বসেছেন। এরই মধ্যে আমরা বলতে পারি যে উপদেষ্টা পরিষদে কিছু ভুল মানুষও এসেছে। ভুল মানুষটা কখন এসেছে? সেই অগাস্ট মাসে এসেছে, যেই অগাস্ট মাসে একেবারেই বিশৃঙ্খল অবস্থা ছিল, পালিয়ে গিয়েছে পুরা মন্ত্রী পরিষদ, পালিয়ে গিয়েছে পুরা সরকার। এখন ওখানে কিছু কিছু প্রভাব খাটিয়েছে, কেউ খাটিয়ে কিছু মানুষ তাদের ঢুকিয়ে দিয়েছে। তাদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। এই ভালো মন্দের ফলাফলটাই ইনশাআল্লাহ আমরা আশা করছি 5ই অগাস্ট 36 জুলাইয়ের ভিতরে একটি নতুন বাংলাদেশ দেখব। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আগামী 1 মাস ইনশাআল্লাহ। তারপরে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে আজকের আলী রিয়াজ স্যারকে এই সুন্দর কথার জন্য একটি স্যালুট দিচ্ছি আপনাদের সামনে। ওনার নামই প্রফেসর আলী রিয়াজ, যিনি আমেরিকার ইউনিভার্সিটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হাতে ধরে নিয়ে এসেছেন বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের সংস্কার কমিশনের উপ চেয়ারম্যান, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন সেটার চেয়ারম্যান। আমরা সবাইকে কেটিভির পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বর্তমান সংবিধান নিয়ে আপনাদের মতামত কি? সংবিধান কি এইরকমভাবে থাকবে নাকি সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হবে? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।